পৌর চেয়ারম্যান থেকে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামের পরিচিতি। তোমরা তো এ প্লাস পাবা না, তোমাদেরকে পাশ করায় দিয়ে কি করব? হাউ ডু ইউ ফিল? চিকিৎসককে মেরে ডেভিড ইমন গ্রুপের বার্তা। রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু? বেতন ভাতা সহ যেসব সুবিধা পান। শতবর্ষী ভাসমান সবজি হাট, 4 ঘন্টায় বিক্রি হয় 25 লাখ টাকা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের দীর্ঘ শাসনের সময়টাতে খালেদা জিয়া যখন কারাগারে, তারেক রহমান লন্ডনে নির্বাসিত এবং দেশে দমন পীড়ন নির্যাতনে বিপর্যস্ত বিএনপি, ঠিক সেই সময়টাতে আন্দোলন সংগ্রাম সংগঠিত করা এবং বিএনপিকে ঐক্যবদ্ধ রাখার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অবশেষে দলের জন্য সংগ্রাম আর ত্যাগের যথাযথ মর্যাদাও পেয়েছেন তিনি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর 1948 সালের 26 জানুয়ারি ঠাকুরগাঁও জেলায় জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মির্জা রুহুল আমিন ও মাতা মির্জা ফাতেমা আমিন। শিক্ষা জীবনে মির্জা ফখরুল ইসলাম ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। লিলি হুইপ চিয়া মিস্টি গ্লোয়িং বডি ওয়াশ, সিক্রেট টু আলটিমেট গ্লো। তিনি সবচেয়ে দীর্ঘ সময় ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিবের দায়িত্ব পালন করেছেন। 2001 সালের 8ম জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঠাকুরগাঁও 1 থেকে বিএনপির মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হয়ে প্রথমে কৃষি মন্ত্রণালয় ও পরবর্তীকালে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে 1972 সালে বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে শিক্ষা ক্যাডারে ঢাকা কলেজে অর্থনীতি বিভাগে শিক্ষকতা পেশায় যোগদান করেন। পরবর্তী সময়ে বেশ কয়েকটি সরকারি কলেজে অধ্যাপনা করেছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সক্রিয় ছাত্র রাজনীতির সাথে জড়িত থাকলেও পরবর্তীতে শিক্ষকতা করছিলেন মির্জা ফখরুল। তবে 1986 সালে পৌরসভার নির্বাচনকে সামনে রেখে মির্জা ফখরুল তার শিক্ষকতা পেশা থেকে অব্যাহতি নেন এবং সক্রিয়ভাবে রাজনীতিতে প্রবেশ করেন। 1988 সালে ঠাকুরগাঁও পৌরসভার নির্বাচনে অংশ নিয়ে পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন। জেনারেল এরশাদের সামরিক সরকারকে ক্ষমতাচ্যুত করতে যখন দেশব্যাপী আন্দোলন চলছিল, তখন মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলে যোগদান করেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর ব্যক্তিগত জীবনে রাহাতারা বেগমের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এই দম্পতির 2 মেয়ে রয়েছে। রাহাতারা বেগম কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন ও বর্তমানে ঢাকার একটি বীমা প্রতিষ্ঠানে কর্মরত। তার বড় মেয়ে মির্জা শামারু ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে এই প্রতিষ্ঠানে শিক্ষকতা করেছেন। বর্তমানে তিনি অস্ট্রেলিয়ায় পোস্ট ডক্টরাল ফেলো হিসেবে কর্মরত আছেন। ছোট মেয়ে মির্জা সাফারু ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। তিনি বর্তমানে ঢাকার একটি বিদ্যালয়ে শিক্ষকতা করছেন। মির্জা ফখরুলের বাবা মির্জা রুহুল আমিন একজন আইনজীবী ছিলেন এবং ঠাকুরগাঁয়ে বাংলাদেশের স্বাধীনতার আগে ও পরে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হন। স্বাধীন বাংলাদেশে মির্জা রুহুল আমিন বিএনপির রাজনীতির সাথে যুক্ত ছিলেন। মির্জা ফখরুলের চাচা মির্জা গোলাম হাফিজ ছিলেন একজন বিএনপি নেতা, সাবেক মন্ত্রী ও জাতীয় সংসদের 4র্থ স্পিকার। তারেক আহমেদ, এশিয়া পোস্ট। টেস্ট পরীক্ষায় 2-3 নম্বর কম পেয়ে ফেল করেছে, তাই স্কুল তাকে বোর্ডের পরীক্ষা দিতে দেবে না। পা ধরে কান্নাকাটি করেও শিক্ষকের মন গলাতে পারেনি ভুক্তভোগী শিক্ষার্থীরা। আর স্যার বলছে, তোমরা তো এ প্লাস পাবা না, তোমাদের পাশ করায় দিয়ে কি করব? আর তাই তো 485 জন শিক্ষার্থীর মধ্যে 103 জনকেই আর এসএসসি পরীক্ষা দিতে দেয়নি স্কুল। অনেকেই অভিযোগ করেন জিপিএ 5 পাওয়ার হার বাড়ানোর জন্য ও রেকর্ড ধরে রাখার জন্য এই স্কুল অনেক শিক্ষার্থীকে মাধ্যমিক পরীক্ষাতে বসতেই দেয় না। এসব অভিযোগ আমলে নিয়ে নরসিংদীর নাসিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমসকে শোকজ চিঠি পাঠায় ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। দেশসেরা খেতাব পাওয়া এই স্কুল থেকে টেস্টে ফেল করা অনেক শিক্ষার্থী
অন্য স্কুল থেকে এসএসসি পরীক্ষা দিয়ে জিপিএ 5 পেয়েছে। বিবিসি বাংলা তাদের এক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরেছে। এখন প্রশ্ন হচ্ছে, শতভাগ জিপিএ 5 অর্জনের জন্য নিয়ম বহির্ভূত কৌশল অবলম্বনের অভিযোগ কি সত্য, নাকি তা স্কুলের প্রধান শিক্ষকের ভাষায় অপপ্রচার চালানো হচ্ছে? এই টেস্ট পরীক্ষা নিয়ে শিক্ষা বোর্ডের নিয়মটাই বা কি? প্রতিবেদনটির তথ্য মতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অফিসিয়াল নীতিমালা অনুযায়ী টেস্ট পরীক্ষায় উত্তীর্ণ হওয়া এসএসসি পরীক্ষার ফর্ম পূরণের অন্যতম একটি প্রধান পূর্বশর্ত। 2018 সালে ঢাকা শিক্ষা বোর্ড থেকে জারি করা একটি বিশেষ আদেশে এসএসসি ও এইচএসসি নির্বাচনী পরীক্ষায় এক বা একাধিক বিষয়ে অনুত্তীর্ণ শিক্ষার্থীদের মূল পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি না দেয়া সংক্রান্ত বিজ্ঞপ্তিতে কঠোর নির্দেশনা দেয়া হয়। প্রতিবেদনের সূত্র মতে বিশেষজ্ঞরা বলছেন, বোর্ডের নিয়ম অনুযায়ী টেস্ট পরীক্ষায় পাশ তাদের করতেই হবে, কিন্তু অনেক প্রতিষ্ঠানের ইন্টেনশন থাকে যে যারা জিপিএ 5 পাবে না তাদের ইচ্ছে করে ফেল দেখাবে যাতে ফর্ম পূরণ করতে না পারে। আর এই অসুস্থ প্রতিযোগিতার কারণ হিসেবে তারা জানান, এটা শিক্ষা প্রতিষ্ঠানগুলো নিজেদেরকে সেরা দেখানোর প্রবণতা থেকেই করে। পরীক্ষার্থীরা টেস্ট পরীক্ষায় ফেল করলে ওই প্রতিষ্ঠানের শিক্ষকদের পাঠদানের যোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠা উচিত। একই সঙ্গে শিক্ষার্থীদের কাছ থেকে বছরের পর বছর বেতন ভাতা নিয়ে কেনই বা উপরের ক্লাসে তোলা হলো, এটাও একটি বড় প্রশ্ন হয়ে দাঁড়ায়। এছাড়াও কোনো শিক্ষার্থী টেস্ট পরীক্ষায় ফেল করলে তার পুনরায় একাধিকবার টেস্ট পরীক্ষা নেয়ার ক্ষমতাও ওই প্রতিষ্ঠানের হাতে রয়েছে, কিন্তু প্রতিষ্ঠান তা না করে নিজেদের দায়িত্ব এড়িয়ে ভুক্তভোগী করছে শিক্ষার্থীদের। এবিএম আসাদুজ্জামান, এশিয়া পোস্ট। চোখ লাল, রক্তাক্ত, আঘাত করেছিল মাথায়, মুখে এবং চোখে। রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয় এই হাসপাতালেরই নাক কান গলা বিভাগের প্রধান অধ্যাপক আসাদুর রহমানকে। রাজধানীর শান্তিনগর এলাকায় এই চিকিৎসকের উপর হামলার ঘটনায় চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। হামলার 11 দিন আগে শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের নামে জানা চেয়ে তার কাছে বার্তা এসেছিল, সেই টাকা পরিশোধের সময়ও বেঁধে দেওয়া হয়েছিল। হোয়াটসঅ্যাপে ডেভিড ইমন গ্রুপের পরিচয়ে তার কাছে 18,30,282 টাকার ডলারে চাঁদা দাবি করা হয়েছিল বলে জানিয়েছেন এই ভুক্তভোগী চিকিৎসক। নির্ধারিত সময়ের মধ্যে টাকা না দিলে তাকে ও তার পরিবারের সদস্যদের হত্যার হুমকিও দেয়া হয় বলে অভিযোগ করেছেন তিনি। ওই সময়সীমা 2 দিন পর 17 আগস্ট রাজধানীর শান্তিনগরের পপুলার ডায়াগনস্টিক সেন্টারের চেম্বার থেকে বের হয়ে অটোরিকশায় ওঠার পর রাত 11টার দিকে হামলার শিকার হন 55 বছর বয়সী চিকিৎসক আসাদুর রহমান। এর ঘণ্টাখানেক পরেই একই নাম্বার থেকে বার্তা আসে, হাউ ডু ইউ ফিল। হাসপাতালে ভর্তি এই চিকিৎসক বলছেন, বার্তার নিচে লেখা ছিল ডেভিড ইমনের নাম, যিনি গত 27 জুলাই ভারতে পালানোর সময় যশোর সীমান্তে গ্রেপ্তার হন। এরপর থেকে রয়েছেন কারাগারে। চিকিৎসকরা বলছেন, ভয়াবহ হামলার কারণে ডাক্তার আসাদুর রহমানের দৃষ্টিশক্তি হারানোর শঙ্কা তৈরি হয়েছে। তবে ডেভিড ইমন গ্রুপ কিংবা আলোচিত ডেভিড ইমন সরাসরি এই হামলা ও চাঁদার দাবির সঙ্গে জড়িত কিনা তা এখনও তদন্ত সাপেক্ষ। হামলাকারীদের পরিচয়, ব্যবহৃত হোয়াটসঅ্যাপ নাম্বার, বার্তার উৎস এবং আটক ব্যক্তির জিজ্ঞাসাবাদ, এইসব বিষয় বিশ্লেষণ করলে ঘটনার নেপথ্যের প্রকৃত রহস্য উদ্ঘাটন হতে পারে বলে সংশ্লিষ্টদের ধারণা। রাষ্ট্রপতি নির্বাচনে জয়ী হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যদিও এটি অনেকটাই আনুষ্ঠানিকতাই ছিল মাত্র। কারণ বর্তমান সংসদে ক্ষমতাসীন দল বিএনপির 2/3 সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। ফলে ভোটের হিসাবে এক প্রকার নিশ্চিতই ছিল মির্জা ফখরুলই হচ্ছেন দেশের 23তম রাষ্ট্রপতি। সাধারণ মনে প্রশ্ন, নতুন রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু? সর্বোচ্চ সাংবিধানিক ব্যক্তি হিসেবে তিনি কি করতে পারবেন? সংবিধান অনুযায়ী সংসদীয় সরকার ব্যবস্থায় রাষ্ট্রপতি পদটি মূলত রাষ্ট্রপ্রধানের, সরকার প্রধানের নয়। শুধুমাত্র প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতি নিয়োগের ক্ষমতা রাখেন তিনি। এছাড়া অন্য সব দায়িত্ব পালন করতে হয় প্রধানমন্ত্রীর পরামর্শ নিয়েই। তবে রাষ্ট্রপতি নিজ ক্ষমতা বলে দণ্ড মওকুফ বা কমাতে পারেন, দায় মুক্তি পান নিজের কর্মকাণ্ডের বিষয়ে। সুযোগ সুবিধার খাতায় রাষ্ট্রপতির জন্য থাকে বঙ্গভবনের মতো বিশাল সরকারি বাসভবন, বেতন ভাতা, সরকারি গাড়ি, চিকিৎসা, আপ্যায়ন সহ অনেক কিছুই। মাসে বেতন পাবেন 1,20,000 টাকা, যা হবে সম্পূর্ণ আয়কর মুক্ত। আপ্যায়ন ও বিনোদনের জন্য বরাদ্দের খরচও থাকবে নিরীক্ষার বাইরে।
নিজের পাশাপাশি রাষ্ট্রপতির পরিবারের সদস্যরা দেশের যে কোনো হাসপাতালে বিনা খরচে পাবেন চিকিৎসা। প্রয়োজনে সরকারি খরচে চিকিৎসা নিতে পারবেন দেশের বাইরেও। এছাড়া সরকার থেকে রাষ্ট্রপতির জন্য বছরে বরাদ্দ দেওয়া হয় 2 কোটি টাকা, যা রাষ্ট্রপতির তহবিল হিসেবে পরিচিত। সেই টাকা নিজ ইচ্ছায় কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে সহায়তা করতে পারেন বঙ্গভবনের কাণ্ডারীরা। আহমেদ ইমতিয়াজ, এশিয়া পোস্ট। খালের বুকে সারি সারি নৌকা, কোনোটিতে টাটকা শশা কিংবা করলা, আবার কোনোটিতে মিষ্টি কুমড়া, ঝিঙ্গে ও বরবটি। ভোরের আলো ফুটতেই কৃষক আর পাইকারি ব্যবসায়ীদের হাক ডাকে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। শত বছরের ঐতিহ্যবাহী এই ভাসমান হাটে পানির ওপরেই কেনা বেচা চলে সকাল থেকে। প্রতি হাটে প্রায় 40-50 লাখ টাকার মতো বিক্রি হয়। মাল কিনি করল্লা, রেহা, ঝিঙ্গা, জালি, কাঁচাপতি, যা বতীয় মাল আছে আমরা সবই কিনি ইনশাল্লাহ। আমি খেতে চাষ করি করল্লা, শশা, ঝিঙ্গা, রেহা, মিষ্টি কুমড়া, এই দিয়ে করছি আমি। বাগেরহাটের কচুয়া উপজেলার গজালিয়া খালের ওপর সপ্তাহের প্রতি রোববার ও বুধবার বসে ব্যতিক্রমী এই ভাসমান সবজি হাট। সকাল 7টা থেকে মাত্র 4 ঘন্টার এ হাটে বেচা কেনা হয় প্রায় 20 থেকে 25 লাখ টাকার সবজি। পুরো মৌসুমে লেনদেনের পরিমাণ দাঁড়ায় প্রায় 4 কোটি টাকা। খুলনা, বরিশাল, পিরোজপুর ও চাঁদপুর সহ দেশের বিভিন্ন জেলা থেকে পাইকাররা আসেন সরাসরি কৃষকের কাছ থেকে টাটকা সবজি কিনতে। মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য না থাকায় কৃষকরা ভালো দাম পাচ্ছেন ঠিকই, তবে জরাজীর্ণ সড়ক ও যোগাযোগ ব্যবস্থার অবকাঠামোগত সমস্যার কারণে চরম দুর্ভোগ পোহাতে হয় ব্যবসায়ী ও কৃষকদের। যাতায়াত ব্যবস্থার উন্নয়ন করা গেলে কেনাবেচার পরিধি আরও বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আমরা সরেজমিনে ঘুরে দেখছি, ওখানে প্রতিদিন 50 থেকে 60 লক্ষ টাকার সবজি কৃষকরা বিক্রি করছে। একদিকে কৃষকরা যেমন লাভবান হচ্ছে, অন্যদিকে ওখানে নতুন করে একটা বাজার সৃষ্টি হয়েছে। আশা করছি আমাদের এই ধরনের নদীমাতৃক বাগেরহাট জায়গাতে যদি এ ধরনের হাট তৈরি হয়, তাহলে আমরা কৃষকরা আসলে আর্থিকভাবে লাভবান হবে এবং তারা উদ্বুদ্ধ হবে। আগামীতে এই সমস্ত জায়গাগুলোতে আরও বেশি কৃষিকে আরও আগায় নেওয়া সম্ভব হবে। বাংলার মাটি, পানি ও মানুষের শ্রমের এক অনন্য মেলবন্ধন এই গজালিয়া হাট। উপযুক্ত সরকারি পৃষ্ঠপোষকতা ও যোগাযোগের উন্নয়ন ঘটলে খালের পানিতে ভেসে থাকা কৃষকের এই স্বপ্ন আরও বহুদূর এগিয়ে যাবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট।